আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য বীজগণিতের একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মনে করছি আজ যদি আমার এই ক্লাসটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে কথা দিচ্ছি বীজগণিতের কোনো সমস্যায় তোমরা পড়বে না, এবং যে কোনো সমস্যায় পড়ো না কেন নিমেষেই সেটা সহজেই সমাধান করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটু পিছনে ফিরে যেতে চাই। সেটা কেমন? দেখো, এখানে আমি কয়েকটা অঙ্ক লিখেছি: 2, 5, 7, 9, 3। এই যে অঙ্কগুলো লিখেছি, দেখো এর মাঝে কিন্তু কমা দেওয়া আছে। তো কমা থাকলে আমরা এইগুলাকে কিভাবে প্রকাশ করতে পারি, কিভাবে বলতে পারি, সেটা আজকে আমি একটু নিশ্চিত করব। তো দেখো, যদি এই কমা থাকে তাহলে এই 2কে আমি বলতে পারি একটা অঙ্ক, আর অঙ্ককে ইংরেজিতে বলা হয় ডিজিট। অথবা 2কে আমি একটা সংখ্যাও বলতে পারি, আর সংখ্যা হলে সেটাকে বলবো নাম্বার। তাহলে 2 যেমন একটি অঙ্ক, তেমনি একটি সংখ্যা। 5 একটি অঙ্ক, 5 একটি সংখ্যা। 7 একটি অঙ্ক, 7 একটি সংখ্যা। 9 একটি অঙ্ক, 9 একটি সংখ্যা। এবং 3 একটি অঙ্ক, 3ও একটি সংখ্যা। তাহলে এই যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো আমি এখানে লিখেছি, এদের মাঝে যে কমাগুলো দেওয়া আছে, এই কমাগুলো যদি আমি উঠিয়ে দেই তাহলে কি হবে আমরা একটু দেখি। আমি কমাগুলো উঠানোর পরে দেখছি 2, 5, 7, 9, 3। এখানে আমার প্রশ্ন হলো, এই যে যেটা লিখছি আমি এইমাত্র, এটাকে আমি কি বলবো? অঙ্ক বলবো না সংখ্যা বলবো? হ্যাঁ, হয়তো তোমরা সবাই জানো, তারপরে আমি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। এই যে কমা বাদ দিয়ে আমি 2 লিখেছি, 5 লিখেছি, 7, 9, 3, পরপর 5টা অঙ্ক আমি লিখেছি, কিন্তু যেহেতু এদের মাঝে কমা নাই, সুতরাং এই পুরো জিনিসটা কিন্তু একটা সংখ্যা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 25,793 একটি সংখ্যা। কিন্তু এখানে কি অঙ্ক নাই? অবশ্যই আছে। তাহলে আমার প্রশ্ন হলো, এখানে কয়টা অঙ্ক আছে? সংখ্যা আমরা একটা পেয়েছি, এখানে সংখ্যায় একটা। আমি এখানে লিখে দিচ্ছি সংখ্যা হচ্ছে একটি। তাহলে এখানে অঙ্ক কয়টা আছে? দেখো, এখানে অঙ্ক আছে 5টা। 2 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক, 7 একটি অঙ্ক, 9 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক। অর্থাৎ এখানে আমাদের অঙ্ক পেয়েছি আমরা, অঙ্ক আছে 5টি। তাহলে এই যে অঙ্ক বা সংখ্যা, ডিজিট বা নাম্বার, এটা আসলে কি? এটা কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি। তো এবার আমরা আসি, চলো। এতক্ষণে যে আমি আলোচনাটা করেছি, এটা কিন্তু জাস্ট আমাদের পাটিগণিতে আমরা ইউজ করে থাকি। কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতের বেসিক বা বেসিক বীজগণিত। এখন এই বীজগণিতটা কি? বীজগণিতটাকে আমরা বলি আলজেব্রা। এই আলজেব্রা হচ্ছে ইংরেজি একটি ওয়ার্ড, এর অর্থ হচ্ছে বীজগণিত। তাহলে আজকে আমরা বীজগণিতের বেসিক নিয়ে বেশ কিছু কথা বলবো। তোমরা জানো, তোমাদেরকে আমি ছোট করছি না, তবে এটাকে আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে কিছু কথা একটু বলার প্রয়োজন মনে করছি, তাই। তো চলো আমরা এই বীজগণিতের বেসিক নিয়ে একটু কথা বলি। তো প্রথমে আসি অঙ্ক। বীজগণিতের প্রতীক নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে প্রথমে আসা যাক সংখ্যা প্রতীক বা অঙ্ক প্রতীক কি। তো দেখো, এখানে
আমি কতগুলো সংখ্যা এখানে লিখছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9, আর একটা জিরো আছে। তো জিরোটাকে আমি আগে লিখি, যেহেতু এই জিরোটা অনেক ছোট, এই জন্য জিরোটাকে আমি ফার্স্টে লিখলাম। এখন এই যে সাধারণত বীজগণিতে আমরা এই দেখো যে সংখ্যা প্রতীক হিসাবে আমরা এই 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করে থাকি। আর বীজগণিতের ভাষায় এটাকে বলা হয় অঙ্ক প্রতীক। এটাকে বলা হয় সংখ্যা প্রতীক বা অঙ্ক, এটাকে সংখ্যা প্রতীক। এই সংখ্যা প্রতীক এটাকে যদি আমরা অঙ্ক প্রতীক বলি তা সেটাও আমাদের ভুল হবে না, অঙ্ক প্রতীক। কারণ এখানে যে অঙ্কগুলো লিখেছি, যেহেতু কমা দেওয়া আছে, তাহলে এটা একটা অঙ্ক, এটা একটা সংখ্যা, এটা এটা যেমন অঙ্ক, এটা তেমন সংখ্যা, এই 1 এটাও যেমন অঙ্ক, এটাও সংখ্যা। অর্থাৎ আমরা আগেই এই পাটিগণিতের হিসাবটাতে আমরা আলোচনা করেছি যে এরা প্রত্যেকটা এক একটা অঙ্ক এবং প্রত্যেকটা এক একটা সংখ্যা, তাই এদেরকে বলা হয় সংখ্যা প্রতীক বা অঙ্ক প্রতীক। তো এগুলোকে আমরা এই ইংরেজিতে লিখছি এই কারণে, আমরা বীজগণিত যখন সমস্যা নিয়ে আলোচনা করব বা কাজ করব, তখন এগুলোকে বাংলায় লেখা যাবে না, সবগুলো ইংরেজিতে লিখতে হবে। আর ইংরেজিতে লিখছে বলে এখানে আর অন্যান্য যা কিছু আসবে সবগুলোকে আমরা ইংরেজিতে ব্যবহার করব। তো দেখো, তাহলে আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত যেগুলা পেয়েছি, এগুলোকে আমরা সংখ্যা প্রতীকও বলতে পারি, অঙ্ক প্রতীকও বলতে পারি। তা আমি আগে এখানে লিখে নিয়েছি সংখ্যা প্রতীক। এবার আমরা আসি আমাদের অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক কি? সাধারণত আমরা বীজগণিত যখন করে থাকি তখন কিছু অক্ষর আমরা ব্যবহার করে থাকি, যেমন সেগুলো হচ্ছে এ বি সি, এইভাবে এম এন ও পি কিউ, এইভাবে এক্স ওয়াই জেড। আমি মোটামুটি আমাদের ইংরেজি যে বর্ণ আছে 26টা, সেই 26টা বর্ণের মধ্যে আমি কিন্তু আহ, কিছু এখানে লিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা এখানে অক্ষর আমরা লিখেছি প্রতীক হিসাবে। তাই এগুলোকে বলা হয় অক্ষর প্রতীক। এটা বীজগণিতে ব্যবহার করে থাকি, এবং অবশ্যই এই অক্ষরগুলো ছোট হাতের ব্যবহার করতে হবে, কোনোভাবে ইংরেজি বড় হাতের ব্যবহার করা যাবে না। এখন কথা হলো, এর ভিতরে ডট ডট দিয়েছি কেন? এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড সবগুলো আছে, কিন্তু এতগুলো লেখা সম্ভব না। এই জন্য আমি একটু বাদ দিয়ে দিয়ে লিখেছি। সাধারণত আমরা এগুলাই বীজগণিতে বেশি ব্যবহার করে থাকি, এই জন্য এগুলা লিখলাম। এবার আসি, আসলে এই বীজগণিতে আমরা এই যে এগুলা ইউজ করি বা ব্যবহার করি, এটা আসলে কি কাজে লাগবে, এটা ব্যবহার করি বা কেন? এটার উত্তর হচ্ছে, এই যে অক্ষরগুলো আমরা এখানে লিখেছি এগুলা আসলে এদের নিজস্ব কোনো মান নেই, এদের নিজস্ব কোনো মান এবং নির্দিষ্ট কোনো মান নেই। তাহলে এখানে আমি একটু লিখি যে এদের নির্দিষ্ট কোনো মান নেই। তার মানে কি? নির্দিষ্ট কোনো মান নেই তার মানে কি?
মান নাই, তাহলে এগুলো আমরা ব্যবহার করবো কেন? সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা নির্দিষ্ট কোনো মান নাই, শুধুমাত্র কোনো মানের পরিবর্তে এটা ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, এই যে অক্ষরগুলো আমরা বীজগণিতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এগুলা নির্দিষ্ট কোনো মান নেই, এরা শুধুমাত্র কোনো মানের পরিবর্তে এটা ব্যবহার করা হয়। এগুলো জাস্ট প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, কিভাবে অন্য কোনো মান হিসেবে এটা ব্যবহার করে থাকি? এদের নির্দিষ্ট কোনো মান নাই, অথচ আমরা ব্যবহার করি। তাহলে এটা কি জন্য ব্যবহার করি? এটা কোনো একটা মানের পরিবর্তে আমরা লিখে থাকি। সেটা কেমন? আমি একটু উদাহরণ দিয়ে আসি। যেমন আমি এখানে লিখছি, যেমন একটা উদাহরণ দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। এ বি সি এম এন ও পি কিউ এক্স ওয়াই জেড, এই যে ছোট হাতের অক্ষরগুলো আমরা কেন, কিভাবে, কোথায় বসাই থাকি, সেটা আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবে। যেমন আমি লিখলাম 5 প্লাস এক্স ইকুয়াল 15। এই যে দেখো, এখানে একটা ছোট হাতের এক্স আমরা ব্যবহার করেছি। এটা আসলে কি? এটা কি আসলে? এক্সটা কেন দিলাম? আমি জানি এখানে এক্স এর এখানে একটা মান ছিল, একটা সংখ্যা এখানে ছিল, কিন্তু সেই সংখ্যাটাকে আমরা এখানে লুকায় রাখছি এবং সেই সংখ্যার পরিবর্তে আমরা এক্স ব্যবহার করছি। তাহলে এখানে এক্স এর একটা নির্দিষ্ট মান, নিজের কোনো মান নেই, কিন্তু এই জায়গায় কিন্তু একটা মান আছে, একটা সংখ্যা আছে। সেই সংখ্যাটা কত হতে পারে সেটা আমি একটু বুঝিয়ে দিই। ধরো এখানে আছে, এখানে 5 আছে, এখানে 15 আছে। তাহলে এক্স এর এই যে অবস্থার কি আছে, এখন 5 আছে আর এখানে কত থাকলে 15 হইতো, বা এখানে 5 আছে, এখানে কোন সংখ্যাটা দিলে তার যোগফল 15 বা 15 হবে। তাহলে আমি কিন্তু নিমেষে বুঝতে পারছি যে এক্স এর এখানে যদি আমি 10 দিতাম, তাহলে 5 আর এই 10 যোগ করলে 15 হইতো। তাহলে এক্স এর এইখানে কিন্তু যে মানটা ছিল, মনে মনে গোপনে ছিল, সেটা কিন্তু 10 ছিল। তাহলে এই 10টাকে আমরা লুকাই রেখে এখানে এক্স রাখছিলাম, অর্থাৎ এই এক্স এর মানটা হচ্ছে 10। আমি কি বুঝাতে পারছি তোমাদের? ধরো এখানে আছে 5 প্লাস এখানে আছে এক্স, তো 5 এর সঙ্গে এখানে কত যোগ করলে আমাদের 15 হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা কিন্তু হিসাব করে এই 15 থেকে যদি 5 বাদ দেই, তাহলে 10 হবে। তাহলে এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা 10 বসাই দিই, তাহলে কি হবে? 5 যোগ 10 সমান 15। তাহলে এক্স এর এই যে প্রতীকটাকে ব্যবহার করেছিলাম, এই প্রতীকটার মান হচ্ছে আমাদের কত? এক্স ইকুয়াল 10। অর্থাৎ এক্স কিন্তু এর নিজস্ব কোনো মান ছিল না, কিন্তু সে 10 এই যে মানটার পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে। এক্সটাকে বলা হয় সাধারণত, আমরা এক্সটাকে বলি চলক। কি বলি? চলক। তাহলে এক্সটাকে বলছি কি আমরা? চলক। আচ্ছা, আমি আরো একটা উদাহরণ দেই। ধরো এখানে আমি লিখলাম যে 12 মাইনাস ওয়াই ইকুয়াল 6। এখন কথা হলো, এখানে 12 মাইনাস ওয়াই, 12 থেকে কত বিয়োগ করলে 6 হবে? তো আমরা এটা জানছি, এখানে অবশ্যই 6 দিতে হবে। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6 হবে। তাহলে এই যে ওয়াই এটাকে আমরা প্রতীক হিসেবে এখানে ব্যবহার করেছি। তাহলে ওয়াই এর নির্দিষ্ট মান নেই, কিন্তু কোন মানের পরিবর্তে এখানে বসছে? ও বসছে কিন্তু এই 6 এর পরিবর্তে ওয়াই বসে, অর্থাৎ এর 6 এর প্রতীক আমরা এখানে ওয়াই হিসেবে ব্যবহার করেছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে এক্স ওয়াই লিখলাম, এদের নির্দিষ্ট কোনো মান নেই, এরা শুধুমাত্র কোনো মানের পরিবর্তে এখানে বসে থাকে। আচ্ছা, এবার আর একটা উদাহরণে আসি। এক্স এর যে নির্দিষ্ট কোনো মান নেই, এখানে এক্স এর মান পেয়েছি আমরা 10, এখানে ওয়াই এর মান পেয়েছি 6। তাহলে আসলে কি সবসময় কি এক্স এর মান 10 হবে? না। আগেই বলেছি এক্স এর এদের নির্দিষ্ট কোনো মান নেই, অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো মান নেই। এখানে এক্স এর মান হয়েছে 10, এখানে ওয়াই এর মান হয়েছে 6, কিন্তু আসলে এই এক্স এর মান যা 10 সবসময় হবে সেটা কিন্তু না।
ওয়াই এর মান যে সবসময় 6 হবে এটাও কিন্তু না। যদি সবসময় এক্স এর মান 10 হতো এবং সবসময় ওয়াই এর মান 6 হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু না। এখন আমি আরো একটা উদাহরণ দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে লিখলাম 13 প্লাস এক্স ইকুয়াল 18, অর্থাৎ এখানে আমরা এক্স এর মান কত ধরলে এখানে 18 হবে। তো 13 সঙ্গে যদি আমরা এখানে 5 যোগ করি, এখানে 5 যোগ করে দিই, 13 আর 5 কত 18। তাহলে এক্স এর এখানে কি ছিল, এক্স এর এখানে নিচে গোপনে ছিল 5, তো আমরা 5 এর পরিবর্তে এক্স কে ব্যবহার করেছিলাম। আসলে এখানে কি এক্স এর মান কি আগের মতো 10 হয়েছে? হয়নি। কিন্তু আগের যে সমীকরণটা ছিল এখানে এক্স এর মানটা ছিল 10 আর এখানে এক্স এর মানটা হয়েছে 5। সুতরাং বলা যাবে না যে এক্স এর মান নির্দিষ্ট। এক্স এর মান এখন একটা রয়েছে, একটু পরে আর একটা হতে পারে, তারপরে আর একটা হতে পারে, ভিন্ন ভিন্ন মান আসতে পারে। অর্থাৎ এক্স এর নির্দিষ্ট কোনো মান নাই, সেই কথাটা আমি এখানে বোঝাতে চেয়েছি। আমি আরো একটা উদাহরণ দিই। ধরো এখানে লিখলাম 20 মাইনাস ওয়াই ইকুয়াল 12। এই যে 20 থেকে কত বিয়োগ করলে 12 হবে? আমরা কিন্তু জানছি 20 থেকে 8 বিয়োগ করলে আমাদের 12 হবে। অর্থাৎ এখানে ওয়াই এর মান কত? 8। এখানে ওয়াই এর মান কত হয়েছিল? 6। অর্থাৎ আমরা এটা অন্তত বুঝতে পারলাম যে এক্স ওয়াই অথবা এ বি সি এম এন ও পি কিউ আর এক্স ওয়াই যে যাই লিখি না কেন, যেই চলক আমরা ব্যবহার করি না কেন বা যে অক্ষর প্রতীক ব্যবহার করি না কেন, তাদের নির্দিষ্ট কোনো মান নাই। এটা মানে এটা পরিবর্তনশীল। বিভিন্ন সমীকরণে বিভিন্ন রকম এক্স এর মান আসতে পারে। এই কারণে বারবার বলছি এখানে এদের নির্দিষ্ট কোনো মান নেই। এ মান বারবার চেঞ্জ হবে, এখানে একরকম হবে, আরেক জায়গায় অন্যরকম হবে, এরকম হতেই থাকবে। তার কারণ হচ্ছে এক্স এর কোনো নির্দিষ্ট মানে এই চলক এদের নির্দিষ্ট কোনো মান নাই। তো আশা করি এই অক্ষর প্রতীক জিনিসটা কি এবং এদের যে নির্দিষ্ট মান নাই সেটা কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। সাথে সাথে আমি আরো একটা কথা বলি যে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই যে 26টা ছোট হাতের অক্ষর আমরা বীজগণিতে ব্যবহার করে থাকি, এদেরকে কিন্তু সাধারণত আমরা মানে কোনো সমীকরণে বা রাশিতে এদেরকে আমরা বলে থাকি চলক। আমি এখানে লিখে দিয়েছি, দেখো, এটাকে বলা হয় চলক, এটাকে বলা হয় চলক। এখন আমি এটা দিয়ে আরো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে কোনটা কি বীজগণিতে ব্যবহার করা হয়। দেখো কখনো কখনো আমাদের বীজগণিতে এমন সংখ্যা আসতে পারে যে একটা আসলো যে 13x এখানে হচ্ছে 4। ধরো কোনো একটা রাশিতে এইটা রয়েছে, এটা আছে। তাহলে এইটার দ্বারা আমরা কি বুঝবো? শুধু এইটা দ্বারা না, এইরকম যতগুলো সমস্যা আমাদের সামনে হাজির হোক না কেন, আমরা প্রথমে যে সংখ্যাটাকে পাবো, এই যে 13 পেয়েছি, এই 13টাকে বলা হবে সহগ। এরপরে 13 এর পরে অর্থাৎ সহগের সাথে যেটা থাকবে সেটাকে বলবে চলক। এবার চলকের উপরে যে সংখ্যাটা থাকবে, দেখো আমরা এই সংখ্যা প্রতীকের কথা বলেছিলাম এরপরে, সেই সংখ্যা কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ উপরে এই যে চলকের উপরে যেটা থাকবে এটাকে বলা হবে ঘাত বা শক্তি। এটাকে বলে ঘাত বা শক্তি। এটাকে আমরা ইংরেজিতে পাওয়ার বলে থাকি, পি ও ডাব্লিউ ই আর, পাওয়ার। পাওয়ার মানে কিন্তু শক্তি। এখন যদি আমরা এই যে একটা পদ এখানে আমরা লিখেছি, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? শুধু লিখলে তো হবে না, আমাদের বলাও তো শিখতে হবে। এটাকে কিন্তু আমরা অনেকে ভুল বলে থাকি। আসলে সঠিক কিভাবে এটাকে বলতে হবে সেটা আমি বা কথায় লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে এখানে আমি মার্ক করে দিয়েছি, এটাকে লিখতে হবে আমাদের 13x
টু দা পাওয়ার 4। এটা হলো সঠিক কথায় 13x টু দা পাওয়ার 4। অর্থাৎ সব ক্ষেত্রে আমাদের এই যে টু দা পাওয়ার এই কথাটা আমাদের বলতে হবে। অনেক সময় আমরা সংক্ষেপে বলে থাকি যে 13x4। এটা আমাদের তাড়াহুড়ো করে বলার জন্য মানে আমরা বুঝতে পারি তাই বলি, কিন্তু আসলে সঠিক কথা হলো 13x টু দা পাওয়ার 4। তা নিশ্চয়ই এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরো একটা দেই, গেলাম 9x3 দিলাম। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলতে পারি? এখানে 9টা হচ্ছে আমাদের সহগ, 9টা হচ্ছে আমাদের সহগ, আর এক্সটা হচ্ছে চলক, আর এই যে পাওয়ার হয়েছে এটাকে বলতে পারি ঘাত, ঘাত বা শক্তি, বা ইংরেজিতে বলা হয় পাওয়ার। খেয়াল করো, এবার তাহলে এটাকে আমরা কি বলবো? ঠিক আগের মতো আমরা বলবো যে 9x টু দা পাওয়ার, এই যে 3 আছে এটাকে 3 আমরা 3 বলবো না, এটাকে আমরা বলবো কিউব, CUB, কিউব। এই কিউবের বাংলা হচ্ছে ঘন। আমি বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দেই উপরে। দেখো, যদি এরকম থাকে যে 5x2, এটাকে আমরা কি বলতে পারি? আর একটা হচ্ছে 6x3, আর একটা বললাম যে 7x5। এইটাকে আমরা কি বলতে পারি? যদি কখনো আমাদের 2 থাকে, উপরে 2 থাকে, এটাকে আবার বলবো স্কোয়ার, SQUARE, এর বাংলা হচ্ছে বর্গ। আর যদি কখনো 3 থাকে তাহলে সেটাকে আমরা বলবো কিউব, CUB, এর বাংলা হচ্ছে ঘন। আর যদি কখনো এই 2 এবং 3 বাদে অন্য যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে আমরা টু দা পাওয়ার যোগ করে দেব। তাহলে এখানে বলবো 5x², এটাকে বলবো 6x3, এইটাকে বলবো এই 3 এবং 2 বাদে আর যেগুলো আসবে সেগুলোকে আমরা বলবো যে এটা আছে 7x টু দা পাওয়ার 5। যদি এমন থাকতো 8x6, তাহলে এটাকে বলতাম 8x টু দা পাওয়ার 6। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা আসি, এবার আমরা আসি দেখো প্রক্রিয়া চিহ্ন। তো প্রক্রিয়া চিহ্নটা কি? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা প্রক্রিয়ায় আমরা সমস্ত সমস্যাগুলো সমাধান করে থাকি। তাহলে প্রক্রিয়া চিহ্ন কি আছে? একটা আছে প্লাস, একটা আছে মাইনাস, একটা আছে গুণ বা ইনটু, আর একটা আছে ডিভাইডেড। তো এই আমরা এখানে 4টা প্রতীক এখানে পেয়ে গেছি। এবং প্রতীক মানে এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, এগুলো প্রতীক বলা যাবে না, এগুলো বলতে হবে প্রতীক চিহ্ন। এই চিহ্নগুলোকে দিয়ে আমরা সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা বীজগণিতের যত সমস্যা আছে আমরা এই 4টা প্রক্রিয়া করে থাকি। কখনো যোগ করি, কখনো বিয়োগ করি, কখনো গুণ করি, আবার কখনো ভাগ করি। মোটামুটি এই 4টা বাদ দিয়ে আমরা কিছুই করতে পারি না। সুতরাং এই 4টা চিহ্নকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন।
এবার আমি একটু প্রক্রিয়ায় যে চিহ্নগুলো আছে এদের কিছু ব্যবহার দিয়ে তোমাদেরকে একটু বোঝাতে চাই। সেটা হলো যে ধরো আমি এখানে লিখলাম, উদাহরণ দিচ্ছি আমি, যেমন কি লিখছি, লিখছি 5 4 = 9। দেখো, এখন কথা হলো এই 5 এবং 4 কি করলে আমাদের 9টা হয়েছে। 5 এবং 4 কি করলে আমাদের 9টা হয়েছে। এখানে আমরা এইটা দিব, এই যে প্লাস চিহ্ন দিব, না মাইনাস চিহ্ন দিব, না ইনটু দিব, না ডিভাইডেড দেব। আচ্ছা, আমি এটার একটু মানে পূর্ণ কথাটা লিখে দেই। এই যে প্লাসটা আমরা এখানে দেখছি, প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন, এটাকে আমরা ইংরেজিতে বলবো প্লাস, PLUS, প্লাস। আর যেটা বিয়োগ চিহ্ন আছে এটাকে ইংরেজিতে আমরা বলবো মাইনাস, MINUS, মাইনাস। যেটা গুণ আছে এটাকে বলবো আমরা ইনটু বলি, আমরা গুণও বলে থাকি অনেক সময়, অথবা অনেক সময় ডটও বলে থাকি। ডট মানে কি, এই ইনটুকে আমরা কখনো এই ডট দিয়ে ব্যবহার করতে পারি, এরকম দিলে এটাও কিন্তু ইনটু। আমি আবারও বলছি, এই যে গুণ চিহ্ন আছে এটাকে আমরা গুণও বলতে পারি, এটাকে ইংরেজিতে আমরা বীজগণিতে ডট বলে থাকি, আবার অনেক সময় বলে ইনটু। আবার এটা হচ্ছে ভালো কথা হলো মাল্টিপ্লিকেশন, সঠিক, কিন্তু আমরা এটাকে সংক্ষেপে ইনটু বলি বা ডট ডট দিই। তাহলে এই যে ভাগ আছে এটাকে কি বলি, এটাকে আমরা বলি ডিভাইডেড, ডিভাইডেড। তাহলে আশা করি আমরা এটাকে বলবো সাধারণত ইনটু বলবো, এটাকে বলবো ডিভাইডেড, এটাকে বলবো মাইনাস, এটাকে বলবো প্লাস। অর্থাৎ এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো ইনটু, এটা হচ্ছে ডিভাইডেড। এই চারটা প্রক্রিয়া চিহ্ন আমরা সাধারণত ব্যবহার করে সমস্ত সমস্যাগুলো সমাধান করে থাকি। এখন এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি যে 5 এবং 4 এই এই দুইটার মাঝে আমরা কোন প্রক্রিয়া চিহ্ন বসালে 9 হবে। তাহলে দেখো এখানে আমি যদি প্লাস বসিয়ে দিই, 5 আর 4 যোগ করলে 9 হয়, তাহলে এটা সঠিক। আচ্ছা, আমি আরো একটা বুঝিয়ে দিচ্ছি, যেমন লিখলাম এখানে 9 এবং 3, এখানে 6 হয়েছে। তাহলে এখানে আমরা কোন চিহ্নটা ব্যবহার করেছি, এটা প্লাস না মাইনাস না ইনটু না ডিভাইডেড, কোন চিহ্ন এখানে ব্যবহার করলে আমাদের এই 6 হবে। তো যদি এখানে আমরা মাইনাস ব্যবহার করি, 9 থেকে 3 বিয়োগ করলে 6, তাহলে এটা সঠিক হবে। আচ্ছা, এবার আরো একটা বোঝাই দিই, এখানে দিলাম 4 এবং এখানে দিলাম 7, এখানে হলো 28। তাহলে এর মাঝে আমরা কি চিহ্ন দেবো, এখানে যদি আমরা প্লাস ব্যবহার করে থাকি 4 আর 7 11 হবে, এখানে আছে 28, সুতরাং এখানে প্লাস চিহ্ন ব্যবহার করা যাবে না। এইখানে যদি আমরা মাইনাস চিহ্ন দিই, তো 4 থেকে যদি 7 মাইনাস করে -3 হবে, তো এটাও সঠিক না। এখন যদি এখানে আমরা ইনটু দিই, এই ইনটু ব্যবহার করি, তো 4 আর 7 গুণ করলে 4 7 28, 4 7 28, এটা সঠিক আছে। সুতরাং এই মাঝে 4 এবং 7 এর মাঝে আমরা গুণ বা ইনটু চিহ্ন ব্যবহার করব। আমি আরো একটা দেই, সেটা হলো যেমন এখানে যে 42 এবং এখানে দিচ্ছি 6, তাহলে এখানে 7 হলো। তাহলে এই যে 42 এবং 6 কে ক্যালকুলেশন করে আমরা 7 পেয়েছি, তাহলে এখানে কোন চিহ্ন হবে। এখানে যদি আমরা এই যে ডিভাইডেড চিহ্ন, ভাগ চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের 7 হবে, 6 7 42, তাহলে এটা সঠিক। তো দেখো আমরা এখানে এই যে প্রক্রিয়া চিহ্ন এক্স, সরি, প্রক্রিয়া চিহ্নগুলো আছে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, এই চারটা চিহ্ন আমরা ব্যবহার করে টোটাল যত সমস্যাতে সব সমাধান করতে পারি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এবার আমরা কথা বলবো বীজগণিতের আরো একটা বিষয়, সেটা হলো পদ। তো দেখো এখানে আমি লিখছি পদ, পদ পদ। তো পদটা কি, এটা আমরা জানি কিনা পদটা কি। পদ হচ্ছে, আমি কতগুলো এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। তোমরা যদিও জানো, তারপরও আমি মুখে একটু বলে দিচ্ছি যে
বীজগণিত রাশিতে পদ হলো যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত এক বা একাধিক চলক ধ্রুবকের সমন্বয়ে গঠিত অংশ। আবারও বলছি, পদ হলো বীজগণিত রাশিতে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত এক বা একাধিক চলক ও ধ্রুবকের সমন্বয়ে গঠিত একটি অংশ। সংজ্ঞাটা তোমাদের দরকার নাই, এটা খুব বেশি মুখস্থ করারও দরকার নাই। আমরা আসলে বিষয়টা বুঝি কিনা সেটাই আমাদের আলোচ্য বিষয়। তো দেখো, এখানে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। পদটা কি? এখানে লিখলাম আমি 9x প্লাস 7y প্লাস 5z। একটা এক্সাম্পল দিচ্ছি 1 নম্বর। এখানে আমরা দেখবো যে পদ আসলে কি। এই কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা পদ, রাশি সবই বুঝতে পারবে। এখন এখানে দেখো লিখছি 7x প্লাস 9x প্লাস 7y প্লাস 5z। এখানে কয়টা পদ আছে? সাধারণত প্লাস এবং মাইনাস, আমি একটু বলে দিই, প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আমাদের পদ নির্দেশ করে। আমি আবারও বলছি, সাধারণত প্লাস এবং মাইনাস এই চিহ্ন দ্বারা আমাদের পদগুলোকে আর কি বিভক্ত করা যায় বা আলাদা করা যায়। সেটা কেমন? ধরো এখানে 5x দেওয়া আছে, 5z এর আগে প্লাস আছে, 7y এর আগে প্লাস আছে, 9x এর আগে কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন না থাকলে মনে করতে হবে সেটা প্লাস। আমি আগেই বলেছি অনেকবার, যদি কখনো কোনো রাশির প্রথমে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে মনে করতে হবে প্লাস। অবশ্যই মনে রাখতে হবে এটা। এটা অনেকেই যোগ বিয়োগের ক্ষেত্রে ভুল করে থাকে। কোন রাশি তার সর্বপ্রথমে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে মনে করতে হবে সেটা প্লাস। যেহেতু 7 ওর আগে প্লাস আছে, 5z এর আগে প্লাস আছে, কিন্তু 9x এর আগে কোনো চিহ্ন ছিল না, এটাকে আমাদের সবসময় প্লাস ধরে নিতে হবে। তাহলে এ একটা প্লাস পেলাম, এ একটা প্লাস পেলাম, এ একটা প্লাস পেলাম। আমি আগেই বলেছি পদ কি? পদ হলো প্লাস এবং মাইনাস দ্বারা আলাদা করা কিছু যে সংখ্যা আছে সেগুলিকে আমরা বলবো পদ। তাহলে এখানে পদ কোনটা আসছে? দেখো, এখানে প্লাস 9x, এটা একটা পদ। আর এই যে 7y আছে, এটা একটা পদ। এখানে কি আছে? 5z আছে, এটা একটা পদ। অর্থাৎ এখানে এই যে প্লাস এবং এই প্লাস এবং এই প্লাস গুলো বাদে যা কিছু আছে তারাই হচ্ছে পদ। এবং এই প্লাস অথবা মাইনাস চিহ্নগুলো এই পুরো রাশিটাকে অনেকগুলো পদে বিভক্ত করে দেয়। অর্থাৎ এই প্লাসটা এই 9 কে আলাদা করে দিয়েছে, এই প্লাসটা 7y কে আলাদা করে দিয়েছে, আর এই এমনি এটা তো আছেই। তাহলে বোঝা গেল এখানে টোটাল এই রাশিতে কয়টা? একটা, দুইটা, তিনটা পদ আছে। এখন আমরা পদ সম্পর্কে জানলাম, এবার জানবো রাশি। তো দেখো, এই যে তিনটা পদ আমরা এখানে লিখেছি, এই তিনটা পদ একত্রে বলা হবে একত্রে রাশি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে একটা রাশিতে অনেকগুলো পদ থাকতে পারে। এই যে রাশিটা কথা বললাম আমি, এটা একটা, দুইটা, তিনটা পদ আছে। তো তিনটা পদ মিলে একটা রাশি হয়েছে। তাহলে আমরা এতটুকু এখানে ক্লিয়ার হয়ে গেছি যে এখানে এ একটা পদ আছে, এ একটা পদ আছে, এ একটা পদ আছে, এবং এই পদগুলোকে প্লাস অথবা মাইনাস চিহ্ন আলাদা করে দেয়। তাহলে এখানে এই যে একটা, দুইটা, তিনটা পদ মিলে যেটা তৈরি হয়েছে সেটাকেই বলা হবে রাশি। অথবা যদি তুমি বলে থাকো যে রাশি কোনগুলো, যাতে অনেকগুলো পদ থাকে সেই পদগুলো মিলে হচ্ছে রাশি, তুমি যেভাবে বলতে পারো, সমস্যা নেই। বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, এছাড়া আর কিচ্ছু না, আহামরি তেমন কোনো কঠিন কিছু না। তাহলে এখানে
একটা দুইটা তিনটা পদ মিলে একটা রাশি তৈরি করেছে। হ্যাঁ, একটা রাশিতে তিনটা পদ থাকতে পারে, দুইটা পদ থাকতে পারে, চারটা পদ থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, 10টা 20টা থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। তাহলে বোঝা গেল যে পদটা ছোট, রাশিটা সবসময় বড় হয়। আচ্ছা, আমি আরো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। নাম্বার 2 হচ্ছে, এখানে লিখলাম ধরো 10x মাইনাস 8y প্লাস 2z। একটা কথা বলি, এখানে এই যে 2 এবং z দুটো একই রকম দেখতে। এই 2 এবং z প্রায় একই রকম দেখতে। যাতে এই 2 এবং z কে আলাদা করা যায়, সেই কারণে z এর মাঝখানে আমরা একটা ছোট্ট দাগ দিয়ে থাকি। এটুকু চিহ্ন না দিলে আমরা এটাকে অনেক সময় ভুল করে 2 বলতে পারি। তাই মাঝখানে একটা ছোট দাগ দিলেই 2 এবং z আলাদা করা যাবে। তাহলে দেখি, এখানে কিন্তু আমরা একটা রাশি পেয়েছি। এটা কিন্তু একটা রাশি। একটু আগে তো বললাম রাশি কোনগুলো, অনেকগুলো পদ মিলে যেটা হয় সেটা হচ্ছে রাশি। তাহলে এটা একটা রাশি পেয়েছি আমরা, এটা পেয়েছি একটা রাশি। এবার তাহলে এখানে পদ কয়টা আছে দেখো। আমি আগে বলেছি যে পদ কি, যে মানে প্লাস এবং মাইনাস, এই যে একটা মাইনাস আছে, এই একটা প্লাস আছে, এই প্লাস এবং মাইনাস এই রাশিটাকে কয়টা ভাগে ভাগ করেছে হিসেব করে দেখো। এখানে এ একটাকে ভাগ করেছে এবং এর আগে প্লাস ছিল। দেখো এ একটাকে আলাদা করে দিয়েছে, এই একটাকে আলাদা করে দিয়েছে। কারা আলাদা করেছে? এই প্লাস এবং মাইনাসে আলাদা করে দিয়েছে। সুতরাং এই রাশিতে এখানে আমাদের কয়টা পদ আছে? তিনটা পদ আছে, তিনটি পদ। এখানে লিখলাম তিনটি পদ। দেখো এই একটা, এই একটা, এই একটা। আমরা আরো একটা উদাহরণ দেই, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। 3 নম্বর, 3 নম্বরে হয়েছে 2a মাইনাস 3b প্লাস 9c। এটা কিন্তু একটা রাশি, এটাও কিন্তু একটা রাশি। বাট এই রাশিতে কয়টা পদ আছে? দেখো এ একটা পদ আছে, এ একটা পদ আছে, এ একটা পদ আছে। তুমি একটা সহজ জিনিস মাথায় রেখে দেবা যে এই যে প্লাস মাইনাস দ্বারা আলাদা করা যেগুলো থাকে সবগুলো হচ্ছে আমাদের পদ। এখানে পদ কিন্তু তিনটে। এবার আমরা আরো একটা উদাহরণ আসি, নাম্বার 4। 8a into a plus 2b into 3c minus 6c divided 2 minus 2a into a। এখন এবার একটু নতুন একটা রাশি আমি লিখেছি, দেখো তোমাদের মাথায় এটা ঢোকে কিনা একটু চেষ্টা করে দেখো। দেখো আমি একটু আগেই বলেছিলাম, সেটা হলো যে আমাদের একটা রাশিতে কয়টা পদ আছে এটা কিন্তু আমাদের প্লাস মাইনাস চিহ্নগুলো আলাদা করে দেয়। প্লাস এবং মাইনাস এই দুইটা চিহ্ন কিন্তু আমাদের পদগুলোকে আলাদা করে দেয়। কেমন? দেখো এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, একটা মাইনাস আছে। তাহলে এই যে প্লাস মাইনাস মাইনাস এই তিনটা চিহ্ন দ্বারা আমাদের এখানে এই রাশিকে কয়টা ভাগে ভাগ করেছে? একটু মনে হয় একটু বুঝতে পারছো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো এই প্লাস, এই মাইনাস এবং এই মাইনাস এই পুরো রাশিটাকে কয়টা ভাগে ভাগ করেছে? এই একটা ভাগে ভাগ করেছে, এই একটা ভাগে ভাগ করেছে, এই একটা ভাগে ভাগ করেছে, এই একটা ভাগে ভাগ করেছে। অর্থাৎ এখানে এই প্লাস মাইনাস এবং মাইনাস এরা এই পুরো রাশিটাকে আমাদের একটা দুইটা তিনটা চারটা, এখানে দেখলাম 1 2 3 4, চারটা পদে বিভক্ত করেছে। সুতরাং এখানে পদ কয়টা? পদ হবে 4টি।
আচ্ছা, এবার আমি আরো একটা এক্সাম্পলে আসি। 5